দর্শক, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী এবং অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। আমি একটু শুরুতে আমার সহকর্মী ফারাবীর কাছে যেতে চাই। ফারাবী, আপনি যেমনটি আমাদেরকে এর আগেও জানিয়েছেন যে আমরা প্রতিবেদনও দেখছিলাম আমাদের সহকর্মী সৃষ্টি ঘটকের, যে যেখানে বৈঠকটি নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো আছে। তো এই বৈঠকটি নিয়ে যে ধোঁয়াশা রয়েছে কখন হতে পারে সে বিষয়ে কি কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা জানতে চাই। শুরুতে বলতে চাই যে কিছুক্ষণ আগে একটা খুদে বার্তা আমরা পেয়েছি, এর মাধ্যমে জানতে পেরেছি যে আজকে ডিনার আয়োজন হতে পারে ইসলামাবাদের হোটেল সেরিনা, যেখানে অতিথিরা উঠেছেন। সেখানে হোটেল সেরিনায় একটি ডিনার আয়োজন হতে পারে এবং সেই ডিনারের মধ্যে আসলে মূলত আলোচনার একটা একটা প্রাক আলোচনা যদি আমরা বলি সেটা আসলে শুরু হতে পারে বলে আমরা জেনেছি। আর এর বাইরে জানিয়ে রাখি যে ইসলামাবাদ শহরকে যেমনটি আমরা প্রতিবেদন দেখছিলাম যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা আমাদের বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে আমরা কথা বলেছি, তাদের চলাচলও বেশ কিছু বিধিনিষেধ আনা হয়েছে। অর্থাৎ ইসলামাবাদ শহরটা এই মুহূর্তে কোনো ধরনের যেসব চলাচল একেবারেই প্রয়োজনীয় সেগুলো ছাড়া কোনো কিছু ইসলামাবাদে চলতে দেওয়া হচ্ছে না। আর মিটিংটি রাতে হবে কিনা বা আলাদা করে তাদেরকে ডিনার আয়োজন করা হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য নেই। তবে আজকে রাতে একটি ডিনার আয়োজন রয়েছে, সেখানে একটি ডিনারের পাকিস্তানের পক্ষ থেকে একটি ডিনারের হোস্ট করবেন পাকিস্তানের সেনাপ্রধান, অন্য ডিনারে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এইভাবে কিন্তু আসলে ব্যালেন্স করে পাকিস্তান এই মুহূর্তে এই তাদের যে মধ্যস্থ থেকে রোড সেটাকে চালিয়ে যাচ্ছেন। এবং মিটিংটি হচ্ছে এরকম একটি, যেটা আমরা এর আগের নিউজে বলছিলাম যে মিটিং হয়ে গিয়েছে কিনা বা হবে কিনা আদৌ সেটি আসলে নিশ্চয়তা ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মিটিংটি হতে যাচ্ছে, এমনটাই এখন পর্যন্ত আভাস মিলেছে। আমরা অনেকভাবে চেষ্টা করি তাদের যে এক্সটার্নাল পাবলিসিটি উইং রয়েছে, অর্থাৎ যেই উইং এর মাধ্যমে তারা বহির্বিশ্বের মিডিয়া এবং বিভিন্ন ইনফরমেশন সেকশনের সঙ্গে তারা আলোচনা করে, তারা আমাদেরকে কোনো ধরনের তথ্য দিতে তারা অস্বীকার করেছেন এবং তারা বলছেন যে আমরা এই মিটিং সংশ্লিষ্ট কোনো বিষয়ে তথ্য দিতে চাচ্ছি না এবং আমাদের কাছে অনেক তথ্য নেই। সুতরাং কি পরিমাণ নিরাপত্তা, কি পরিমাণ আসলে একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে এটি কিন্তু আমরা সুষ্ঠুভাবে দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বেলা 4টার দিকে হয়তো আমরা বা 5টার দিকে বাংলাদেশ সময়ের কথা বলছি, আমরা জানতে পারবো যে আসলে আনুষ্ঠানিকভাবে মিটিংটি কখন শুরু হতে পারে। ধন্যবাদ ফারাবী আপনাকে। আমরা একটু এবার মাহফুজুর রহমানের কাছে যেতে চাই। মাহফুজুর রহমান, আপনি যেমনটি দেখছিলেন আমাদের প্রতিবেদনেও ছিল যে ইরান কিন্তু এই শান্তি আলোচনায় পূর্ব শর্ত, দুটি শর্ত রেখেছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই শর্তে যুক্তরাষ্ট্র রাজি হবে? সাধারণত এই ধরনের বৈঠক শুরু হওয়ার আগে, বৈঠকে তো আপনারা বুঝছেন যে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে এবং ঠিক কখন বৈঠকটি হবে সেটা হয়তো ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা নাও হতে পারে। কিন্তু এই ধরনের বৈঠক শুরু হওয়ার আগে, যেহেতু এটা নেগোসিয়েশন, একটা আন্ডার দ্য টেবল অনেক নেগোসিয়েশন হয় এবং সেইটা জোরদার করার জন্য, অর্থাৎ বৈঠকটাকে ইটসেলফ একটাকে টুল বানানোর জন্য, নেগোসিয়েটিং টুল বানানোর জন্য ইরান বৈঠক শুরুর আগেই এই দুটো আপনার শর্ত জুড়ে দিয়েছে। এতে একটা সুবিধা হলো যে আপনি তো বৈঠকের জন্য এসেছেন এবং বৈঠকটি করবেন, কিন্তু বৈঠক আগেই যদি শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে যিনি শর্ত জুড়ে দিয়েছেন তার একটা অ্যাডভান্টেজ তৈরি হয়। আবার একই সঙ্গে অনেক সময় এটা দেখতে খারাপ লাগে, কিন্তু ইরান তারা একেবারে তৈরি হয়ে এসেছে এবং এই শর্তগুলো জুড়ে দেওয়ার প্রধান কারণ হলো এই শর্তগুলো আপনার আগের যে 10 দফা ছিল সেই 10 দফায় সম্ভবত ওরকম ভাবে স্পেলড আউট ছিল না, যে কারণে এটা তারা প্রিসাইজলি এই দুটো ইস্যু এখন তুলে ধরেছে যাতে ইমিডিয়েট গেইনটা ভিজিবল হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি বাংলাদেশ হাই কমিশন টু পাকিস্তান, সেখানে ডেপুটি হাই কমিশনের দায়িত্ব পালন করেছেন। আসলে পাকিস্তানের সঙ্গে আমরা যদি ইরানের সম্পর্কটা ভিত্তিটা আমরা জানি, কিন্তু পাকিস্তানের সঙ্গে ইরানের যেই তাদের ব্যবসায়িক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই দুইটা সম্পর্ক পৃথকভাবে তারা যেভাবে চালাচ্ছে, এইটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা এই বিষয়টা কিভাবে দেখতে চান আপনি স্যার? আমি মধ্যস্থতাকারী হিসেবে যে পাকিস্তান যে ভূমিকা নিয়েছে তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে এবং কিছু ঐতিহাসিক কারণও আছে। প্রথম হলো যে হ্যাঁ, ইরান এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মোটামুটি ভালো, খুব যে ভালো খুব উষ্ণ সেরকম না, কিন্তু মোটামুটি দুই দেশের সঙ্গে তাদের একটা কার্যকর সম্পর্ক আছে। মধ্যপ্রাচ্যের যে অন্য শক্তি সৌদি আরব অথবা ইউএই, এই দুটো দেশের সঙ্গেও বা অপর দেশের সঙ্গেও কিন্তু পাকিস্তানের ভালো সম্পর্ক আছে।
আবার অপরদিকে যদি দেখেন, এদিকে চীনের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক আছে। তো এই সমস্ত মিলিয়ে সমীকরণটা অ্যাকচুয়ালি মিলেছে বলেই পাকিস্তানকে এখানে একটা ঐতিহাসিক রোল বা ভূমিকা পালন করতে হচ্ছে। স্যার, আমরা যেটা দেখেছি সবসময় এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো নেতৃত্ব দেন হচ্ছে দু দেশের পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে একদিকে স্পিকার তার নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী ইরানের পক্ষ থেকে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট তার নেতৃত্বে আরো কয়েকজন স্পেশাল এনভয় সহ আরো বেশ কয়েকজন এসেছেন। স্যার, এখানে মার্কো রুবিও নাই কেন স্যার, আমি যদি স্পষ্ট করে জানতে চাই। না, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই সর্বপ্রথম এত বছরে, এই 47 বছরে এই প্রথম একটা হাই পাওয়ার্ড বা এটা মানে কি বলবো, সবচাইতে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকটা হচ্ছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি তাদের উপরাষ্ট্রপতির নাম ঘোষণা করেছে, জেডি ভান্সের নাম ঘোষণা করেছে, তো সেইটাকে মিলিয়ে নেওয়ার জন্য আপনার ইরান তাদের স্পিকারের নাম ঘোষণা করেছে, কেননা প্রেসিডেন্টের পরেই তার অবস্থান। ইরান তার স্পিকারের নাম ঘোষণা করেছে। ইরানের দিক থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছে, কারণ আমার ধারণা ওই প্রোটোকলের বাইরে পররাষ্ট্রমন্ত্রীই হবে হলো আলোচনার মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেহেতু সিস্টেমটা একটু ডিফারেন্ট, এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম কাজ করে, তো সেইখানে আমি ডেফিনেটলি সবাই আশা করেছিল যে মার্কো রুবিও ওখানে থাকবে, কিন্তু রুবিওর অনুপস্থিতিতেও জেডি ভান্সের উপস্থিতি সেটা আরো বেশি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এই নেগোসিয়েশনটাকে সিরিয়াসলি নিচ্ছে। স্যার, আমরা দেখলাম যে এই সংঘাতের কারণে বা যুদ্ধের কারণে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে। এটা বাংলাদেশকে বেশ প্রভাবিত করেছে এবং সাউথ এশিয়ার সবগুলো কান্ট্রিগুলোকে। আমরা যদি একটু জানতে চাই যে আসলে এই বৈঠকটা যদি সফলভাবে সম্পূর্ণ না হয়, এখানে যদি কোনো জটিলতা তৈরি হয় বা এটা যদি একটু দীর্ঘায়িত হয়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বৈঠকটা দীর্ঘায়িত হতে পারে, বা যদি একাধিক কান্ট্রিতে বৈঠকগুলো হয়, তাহলে আসলে আমরা সংঘাতটা কি দেখবো, সংঘাতের ভবিষ্যৎটা কেমন হতে পারে? আবার আর জনাব মাহফুজুর রহমান, এর সাথে আমি আরেকটু জানতে চাই যে অনেক সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র কিন্তু অনেক সময় কথা দিয়ে কথা রাখে না, তো সেক্ষেত্রে শান্তি আলোচনা কতটা ফলপ্রসূ হবে? অর্থাৎ তারা আজ শান্তি আলোচনা হওয়ার পরও সেই বৈঠকটি কতটা ফলপ্রসূ হবে? তারা এই শর্ত মানবেন কিনা, বা এই শান্তি আলোচনার পরবর্তী সময়টাতে যেই অস্থিরতা আমরা দেখছি সেটা আর হবে কিনা, কি মনে হয় আপনার? আপনার অনুমানটি অমূলক না। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে এরকম কাজ করেছে এবং করেছে বলে এখনো সবাই সন্দিহান যে তারা মুখে যত কথাই বলুক হয়তো সময় ক্ষেপণ করছে এবং 15 দিন পর হয়তো দেখা যাবে তারা আবার আক্রমণে ফিরে যেতে পারে। কিন্তু একই সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে যে এখন সারা বিশ্ব এই ইসলামাবাদ বৈঠকের দিকে তাকিয়ে আছে এবং সারা বিশ্বের প্রত্যেকেই চাচ্ছে যে যুদ্ধের একটা স্থায়ী সমাধান হোক। আপনি দেখেছেন যে বাংলাদেশের মতো দেশ যুদ্ধের কোনো পক্ষ না হয়েও আমাদের অর্থনীতিতে, এমনকি পরবর্তীতে দেখা যাবে যে রাজনীতিতেও এর একটা প্রভাব পড়বে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে। আমি মনে করি বাংলাদেশকে এখনই কিছুটা সোচ্চার হওয়া উচিত, কেননা আমি দেখলাম যে ইরান তার 10 দফার মধ্যে একটা সম্ভাবনা আছে যে হরমুজ প্রণালী যারা অতিক্রম করবে প্রতি জাহাজ পিছু তারা 20,000 মার্কিন ডলার বা 12,000 মার্কিন ডলার এরকম একটা লেভি আরোপ করতে চাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যুদ্ধের কোনো পক্ষ না হয়ে, কিংবা বাংলাদেশের মতো আরো অনেক দেশ যুদ্ধের কোন রকম পক্ষ না হয়েও দেখা যেতে পারে যে এই যুদ্ধের ক্ষতিপূরণের একটা অংশ তাদেরকে বহন করতে হচ্ছে যদি আমাদেরকে অতিরিক্ত লেভি এখন দিতে হয়। তো সেইটা তো কোনোভাবেই বাংলাদেশের মতো দেশের কাঁধে আসা উচিত না। তো এই জন্য বাংলাদেশ যদি এখনই সোচ্চার না হয়, তারপরে এই ইসলামাবাদ বৈঠকে অথবা অন্য কোনো আলাপ আলোচনায় যদি দেখা যায় যে সেরকম সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে কিন্তু এই যুদ্ধের দায়ভার আমাদের কাছেও অর্থনৈতিকভাবে এসে পড়বে। স্যার, কোনোভাবে যদি এই আলোচনাটা ভেস্তে যায়, তাহলে বা এই আলোচনার পরবর্তীতে আবারও যুক্তরাষ্ট্র হামলা করে ইরানে, সেক্ষেত্রে আসলে পাকিস্তানকে দায়টা কতটা নিতে হতে পারে? না, মধ্যস্থতাকারীর দায় এখানে অতটা নাই। মধ্যস্থতাকারী তো কেবলমাত্র দুই পক্ষের আলাপ আলোচনার হোস্ট, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে যাতে কথা বলতে পারে সেটা করে। মধ্যস্থতাকারী অনেক সময় চেষ্টা করে প্রভাবিত করতে, কিন্তু আপনি কূটনীতিতে যদি দেখেন যে সত্যিকার মধ্যস্থতাকারী তার সেইখানে ভূমিকা থাকার কথা না। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে বিশ্বের সব মানুষই চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ হোক, সুতরাং এখানে মধ্যস্থতাকারী হিসেবে যদি আপনি কন্ট্রিবিউট করতে পারেন যুদ্ধ বন্ধের, সেটা মনে হয় করা যেতে পারে।
ধন্যবাদ মাহফুজুর রহমান আপনাকে। দর্শক, পাকিস্তানে অনুষ্ঠিতব্য যেই যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা রয়েছে সে বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমার সহকর্মী সুফিয়ান ফারাবী এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।